15 দিনে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে দাম, প্রভাব পড়বে সারা দেশেও। সরবরাহ বেশি এবং আন্তর্জাতিক বাজারে একটু কম, আর ঢাকার বাজারে একটু বেশি কম হওয়াতে চিটাগাং বাজারে একটু 15-20 টাকা প্রতি মনে কমেছে। চিনির দাম যথেষ্ট স্বাভাবিক আছে, তবে ঢাকার যে মিলগুলো ডেলিভারি সঠিক মতো দিত তাহলে চিনির বাজার আরো অনেক কমে যাবে। চাহিদার তুলনায় 15 থেকে 20% বেশি আমদানি। কোনোভাবেই কোনো সংকট থাকবার কোনো কারণ নেই। এটি যদি কেউ করে থাকে সেটি কৃত্রিম সংকট। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি এবং অন্যান্য যারা আছেন প্রশাসনের, তারা এই বিষয়গুলো দেখবেন। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গ্রেফতারের দিকে নজর পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। বনানীতে শিক্ষার্থী ধর্ষণ ঘটনার অন্যতম আসামি নাইম আশরাফ 7 দিনের রিমান্ডে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাফাত ও সাদমান। কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ করতে কাজ করছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী। উন্নয়নের বাধা চিহ্নিত করে প্রকল্প না নেয়ায় বাজেটের সুফল পান না নারীরা। ঠোক বরাদ্দের পরও যথাসময়ে অনুমোদন হয় না প্রকল্প, ফেরত যায় অর্থ। এবং ত্রিদেশীয় সিরিজে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। হারলেই বাংলাদেশকে নেমে যেতে হবে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে। অবশেষে দেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। চলতি মাসের প্রথম 15 দিনে রেকর্ড পরিমাণ পণ্য আমদানি এবং খালাস হওয়ায় প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। টাকার সঙ্গে ডলারের বিনিময় হার অপরিবর্তিত থাকলেও গত কয়েক দিনের ব্যবধানে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, চিনি এবং ভোজ্য তেলের দাম কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর খালাস হয়েছে 1,28,000 মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি। আর এপ্রিল মাসে 24 লাখ মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি আমদানি হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের শীর্ষ কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত চাহিদার তুলনায় 15 থেকে 20% বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। 27,000 মেট্রিক টন ছোলা, 41,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 60,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে মে মাসের প্রথম 15 দিনে। এর আগে এপ্রিল মাস পর্যন্ত দেশে 5 লাখ মেট্রিক টন ছোলা, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 4.5 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রতিদিন 6 থেকে 7,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 12 থেকে 13,000 মেট্রিক টন চিনি চাহিদা রয়েছে। গত বছরের তুলনায় প্রত্যেকটি আইটেমই প্রায় 15 to 20% বেশি এসছে। কোনোভাবেই কোনো সংকট থাকবার কোনো কারণ নেই। এটি যদি কেউ করে থাকে সেটি কৃত্রিম সংকট। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি এবং অন্যান্য যারা আছেন প্রশাসনের, তারা এই বিষয়গুলো দেখবেন। আন্তর্জাতিক বাজারের বুকিং রেটের পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার অজুহাতে গত 2 সপ্তাহে পুরোপুরি অস্থির ছিল দেশের ভোগ্যপণ্যের বাজার। তবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। গত সপ্তাহে উন্নত জাতের ক্যাবরা ছোলা প্রতি কেজি 80 থেকে 81 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 78 টাকা দরে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 3 টাকা কমে বিক্রি হচ্ছে 73 টাকায়। 1 নম্বরটা বিক্রি হতো আপনার কাইবরা, ওইটা ছিল আপনার 81 টাকা, আজকে বিক্রি হচ্ছে সেটা 78 টাকা কেজি। আর যেটা আপনার জিব্বুর কোয়ালিটি, ওইটা বিক্রি হতো গত সপ্তাহে 76 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে আপনার 73 টাকা কেজি। আশা করি এভাবে যদি সরবরাহ থাকে আগামীতে ছোলার দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মন প্রতি 20 থেকে 40 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। গত সপ্তাহে প্রতি মন সয়াবিন 3,000 টাকা বিক্রি হলো, এখন 2960 টাকা। পাম অয়েল 2610 টাকার পরিবর্তে 2580 টাকা এবং 2770 টাকা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 2740 থেকে 50 টাকায়। সরবরাহ বেশি এবং আন্তর্জাতিক বাজারে একটু কম, আর ঢাকার বাজারে একটু বেশি কম হওয়াতে চিটাগাং বাজারে একটু 15-20 টাকা প্রতি মনে কমেছে। কমেছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি চিনি 60 টাকা কমে বিক্রি হচ্ছে 2130 টাকা দরে। চিনির দাম যথেষ্ট স্বাভাবিক আছে, তবে ঢাকার যে মিলগুলো তারা সঠিক মতো ডেলিভারি দিচ্ছে না,
যদি রেলওয়ে সঠিক মতো দিত তাহলে চিনির বাজার আরো অনেক কমে যাবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,25,000 মেট্রিক টন চিনি নিয়ে 3টি এবং 45,000 মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে 2টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা, বরং দিন দিন আরো সহিংস হয়ে উঠছে জঙ্গিরা। এই প্রেক্ষাপটে পুলিশ বলছে, নিরাপত্তার ঝুঁকি বিবেচনা নিয়ে জঙ্গিদের নিরস্ত্র করা এবং গ্রেফতারের দিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জনসচেতনতার প্রত্যাশা পুলিশের। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে এর পেছনের রাজনৈতিক মদদ বন্ধ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গেল কয়েক মাসে 15টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 65 জঙ্গি। তবে প্রথম দিকের অভিযানগুলোতে দেখা গেছে আত্মসমর্পণের আহ্বানের সাড়া না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। কিন্তু 24শে ডিসেম্বর আশকোনা অভিযানের সময় আত্মঘাতী হয় এক নারী। আর সিলেটে আতিয়া মহলে অভিযানের সময় দেখা গেছে মূল অভিযান স্থলের পাশে বোমা পুঁতে রেখে দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার কৌশল নেয় জঙ্গিরা। সবশেষ রাজশাহীর গোদাগাড়িতে আস্তানা থেকে বের হয়ে এসে এক ফায়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যা করে সশস্ত্র জঙ্গি সদস্যরা। এই অবস্থায় পুলিশের পর্যবেক্ষণ, দিন দিনই বেপরোয়া হচ্ছে উগ্রবাদীরা। ফলে তাদের নিরস্ত্র করার দিকেই নজর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে ডিসআর্ম করা, তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদের ম্যাটেরিয়ালসগুলোকে রিকভার করা, এগুলো হলো প্রথমে যে এই মুহূর্তে যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটাকে রিডিউস করার জন্য। এর পরবর্তী থাকে যে টোটাল রিক্রুটিং প্রসেস এবং তাদের ট্রেনিং প্রসেসের উপরে হাত দেয়া। তো সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন থাকে যে যে পদ্ধতিতে তারা সোসাইটিতে পেনিট্রেট করতেছে বা তারা ইনভাইট করতেছে সেই বিষয়গুলোর উপরে থিসিস দেয়া। জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার কোনো বিকল্প নেই মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু আইন প্রয়োগ কিংবা সামাজিক সচেতনতার মাধ্যমেই এটি নির্মূল করা সম্ভব নয়। তাদের মতে গেল কয়েক মাসে জঙ্গি বিরোধী নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সব স্তরে গড়ে উঠেছে জঙ্গি বিরোধী জনমত, কিন্তু ঠেকানো যায়নি তাদের বিস্তার। আর তাই পরামর্শ, বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। এই জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন বা সেই রাজনীতিকে আপনি বিদায় না করতে পারছেন, ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ এখন কোনো দেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা। তাই এটি মোকাবিলায় বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা নেওয়ার পরামর্শও তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ নির্মূলে কাউন্টার টেরোরিজমের আদলে সারা দেশে বিশেষায়িত ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। গতকাল দুপুরে ভৈরব থানার নবনির্মিত সার্ভিস ডেলিভারি সেন্টার উদ্বোধনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমরা একটি পর একটি জঙ্গির আস্তানা খুঁজে বের করছি, অভিযান চালাচ্ছি, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যেহেতু জঙ্গি এগুলি একটা বিশেষ ধরনের অপরাধ, যেখানে একটা স্পেশালাইজড একটা কিছু দরকার, সেটা পুলিশের অধীনেই থাকবে এবং কাউন্টার টেরোরিজম ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আছে। আমরা ওই আদলে গোটা বাংলাদেশে জাতীয় ভিত্তিতে একটা কাউন্টার টেরোরিজম বা এন্টি টেরোরিজম একটা ইউনিট আমাদের হয়ে যাবে। এটা সরকার বিবেচনাধীন আছে। সকালের সময় আরো থাকছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 ঘোষণা। শাকিব খান ও মাহফুজ আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী জয়া আহসান শ্রেষ্ঠ চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ ও অনিল বাগচির একদিন। দেশবাসীর উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত হাওর এলাকায় খাদ্য ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। গতকাল নেত্রকোনার খালিয়াজুড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন তিনি। হাওরের ভেতরে থাকা নদী ও খাল খনন এবং বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার নির্দেশনাও দেন তিনি। হারুনা রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গেল মার্চের শেষ সপ্তাহ থেকে অবিরাম বর্ষণের সৃষ্ট অকাল বন্যায় বোরো ফসল ডুবিতে নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারির জনপদ নেত্রকোনার খালিয়াজুড়িতে এই প্রথম পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানায় হাওরবাসী।
উপজেলার কলেজ মাঠে তখন বন্যায় সর্বস্ব হারানো কৃষকদের অপেক্ষা প্রধানমন্ত্রীর ত্রাণ গ্রহণের। ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্থানীয়দের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেন। এর আগে দুর্গত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন শেখ হাসিনা। বলেন, হাওরের বন্যা প্রাকৃতিক নিয়মে ঘটলেও ক্ষতি কমিয়ে আনতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে সরকার। জানান, কৃষি ঋণ সহ খাদ্য সংকটেও সরকার দুর্গতদের পাশে থাকবে। কৃষি ঋণ যারা নিয়েছেন তা আদায় বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ফসল না ওঠে, এবং কৃষি ঋণের যে সুদ, সেই সুদের টাকাটা আমরা সম্পূর্ণ মাফ করে দিয়েছি। তাছাড়া অর্ধেক টাকার জন্য কৃষি ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। বিএনপির দুঃশাসন নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তা বিবেচনার দাবি রেখে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি জামাত জোট ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে, দেশের মানুষকে নিঃস্ব করে ছাড়বে, শুধু নিজেরা সম্পদের মালিক হবে, দেশে বিদেশে টাকা পাচার করবে, এটাই ছিল তাদের কাজ। আমি সর্বদা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, এই ওয়াদাই আমি দিয়ে গেলাম। যদি প্রয়োজন হয় বাবার মতো বুকে রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। আপনাদের দোয়া চাই, এবং আগামীতে যখন নির্বাচন হবে আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন, যে আপনাদের সেবা করে যেতে পারি। এবারের অকাল বন্যায় খালিয়াঝুরির প্রায় 20,000-এরও বেশি হেক্টর জমির ধান তলিয়ে গেছে। দুর্গত এই এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই এলাকার হাহাকার চিরতরে মুছে দিতে এলাকার স্থানীয় প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। এরপর সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনেই বন্যার পানিতে ভেসে যাওয়ার কষ্ট সহ্য করে বেঁচে থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা জানতে খালিয়াজুরির বিস্তীর্ণ হাওরের বেশ কিছু অংশ স্পিডবোর্ডে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কিছু পরিবারের হাতে ত্রাণ তুলে দেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, খালিয়াজুরি, নেত্রকোনা। ভ্যান গাড়ির পর এবার রিকশায় চললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নেত্রকোনায় বন্যা দুর্গতদের দেখতে গিয়ে গ্রামের সরু পথে রিকশা আরোহী হন তিনি। প্রধানমন্ত্রীর এই রিকশা আরোহণের ছবি জনপ্রিয়তা পেয়েছে ইন্টারনেট সহ বিভিন্ন গণমাধ্যমে। চলুন দেখে আসি সরকার প্রধানের রিকশা আরোহণের সেই দৃশ্য। বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের করা 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বিকেলে এ আদেশ দেন বিচারক। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য দুই আসামি সাফাত ও সাদমান। বৃহস্পতিবার বিকেল 2টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় বনানীর ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে। মামলার 11 দিনের মাথায় মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলেন পুলিশ। এ সময় বাদী ও বিবাদী উভয় পক্ষের শুনানি নিয়ে আসামি নাইমকে 7 দিনের রিমান্ডে দেন বিচারক মাসুজ্জামান। নাইম আশরাফকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষ শুনে তার 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এবং এই নাইম আশরাফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে এই মামলার যে ভিকটিম সাদিয়া, তাকে সে ধর্ষণ করেছে। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, নাইমকে ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হয়েছে। রেজাগানি কোথাও বলেনি যে নাইম আশরাফ তাকে ধর্ষণ করছে। অযথা এই আসামিদেরকে গ্রেপ্তার করে এইদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্নভাবে টর্চার করে এদের স্বীকারোক্তি আদায়ের জন্য এই ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো প্রকার মেডিকেল রিপোর্ট আসেনি। গত 28 মার্চ বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর মামলা দায়ের করা হয় বনানী থানায়। মামলার প্রধান 2 আসামি সাদমান ও সাফাতকে গ্রেফতার করা হলেও পলাতক ছিল অন্যতম আসামি নাইম আশরাফ।
অবশেষে গতরাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার হয় ধর্ষণ মামলার এই আসামিও। এ বিষয়ে সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাজির হন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম আশরাফ ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। নাঈম আশরাফ গতকাল ধরা পড়ার পর গভীর রাতে তাকে নিয়ে আসা হয়েছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বাকি আসামিরা তাদের যার যে ভূমিকা ছিল সেটি কিছুটা অনেকটাই স্বীকার করেছে। এদিকে শাফাত আহমেদ ও সাদমান সাকিব পৃথক আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। 5 বছর ধরে জাতীয় বাজেটের সাথে আলাদাভাবে জেন্ডার বাজেট পেশ করছে সরকার। অর্থনীতিবিদ এবং নারী উদ্যোক্তাদের মতে, নারীর অর্থনৈতিক উন্নয়নের বাধাগুলো চিহ্নিত করে প্রকল্প না নেয়ায় এই বাজেটে সুফল পাচ্ছেন না নারীরা। এমনকি বাজেটে ঘোষিত 100 কোটি টাকা থোক বরাদ্দর বড় অংশ ফেরত যাচ্ছে যথাসময়ে প্রকল্প অনুমোদন না দেয়। তাই আগামী বাজেটে বরাদ্দ হওয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নানা বাধার ঠেলে অর্থনীতিতে অবদান রাখছেন নারীরা। অর্থনীতির মূল স্রোতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছরই মূল বাজেটের সাথে জেন্ডার বাজেট করছে সরকার। এটি নারীর জন্য আলাদা কোনো বাজেট না হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করার একটি পদ্ধতি। অর্থনীতিবিদ ও উন্নয়ন কর্মীদের মতে মূল বাজেটের প্রায় 27% জেন্ডার বাজেটের জন্য বরাদ্দ ধরা হলেও এই ব্যয়ের হিসাব অনেকটাই অনুমান নির্ভর। জেন্ডার বাজেটে নারীদের জন্য বাজেটের কত অংশ ব্যয় হচ্ছে সেই হিসাবটা যেভাবে করা হয় এটা অনেকটা অ্যাডহক বেসিসে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বুঝি না যে এই প্রকল্পগুলো এই যে বৃহত্তর পরিসরে যে নারী উন্নয়ন নীতি এবং তার যে টার্গেটগুলো সেটার সাথে সবসময় এটার যে একটা মিল সেটা আমরা লক্ষ্য করি না। এই যে কর্মক্ষেত্রে মেয়েরা আসছে সেই মেয়েরা কর্মক্ষেত্রে যাতে টিকে থাকতে পারে উদ্যোগ নিতে এবং বাজেটে তার আসলে একটা প্রতিফলন থাকতে হবে, যথেষ্ট পরিমাণ গণপরিবহন থাকতে হবে, সে যেখানে কাজ করছে সেখানে তার একটা কর্মসহায়ক পরিবেশ থাকতে হবে, সেখানে তার নিরাপত্তার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, পেশাজীবী নারীদের আবাসন ব্যবস্থা করা দরকার। এদিকে বাজেটে নারীদের জন্য 100 কোটি টাকার থোক বরাদ্দের বড় অংশই কাজে লাগানো যায় না বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। আমরা চাচ্ছি নারী উদ্যোক্তার আরো বড় বড় শিল্প কারখানা গড়ে তুলুক। সেই জায়গাটার জন্য যেভাবে নারীদের এগিয়ে যাওয়া উচিত তার জন্য দক্ষতা, তার জন্য তার পণ্য বাজারজাতকরণ করা। প্রতি বছর 100 কোটি টাকা কিন্তু কিছুই না, 40% মতন খরচ হয়। আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে একটি প্রকল্প নিলে বছর শেষ হয়ে পরের বছর শেষের আগে হয়তো প্রকল্পটা অনুমোদন হয়। 6% বৃত্ত 2016-17 অর্থ বছরে জেন্ডার বাজেটে 40টি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ ধরা হয় 92,765 কোটি টাকা। তবে এই বরাদ্দের কতটুকু প্রকৃত অর্থে নারীর উন্নয়নে ব্যয় হয়েছে তার কোনো পরিসংখ্যান নেই। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে আর কোনো চেষ্টা করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত থাকবে। গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। It is the decision of the US government. They have decided they postpone. Whenever and there were 16 points, we have complied with all those points. It is up to them. উপলব্ধি করেছি যে যত শর্তে আমরা পূরণ করি না কেন এটা পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং যেটা সম্ভাবনা কম সেটা চেয়ে আমাদের লাভ। আমরা তো আশা করি যে আমাদের এই জিএসপি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো সমস্যা হবে না। সরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন না বাড়ানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়লে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। একই সময়ে উচ্চশিক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করে ছাত্রফ্রন্ট। মিছিল নিয়ে ইউজিসি ঘেরাও করতে যাওয়ার পথে শাহবাগ পার হলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। আমাদের 18 ইউজিসি ঘেরাও কর্মসূচি ছিল। ইউজিসির যে 20 বছর মেয়াদী কৌশলপত্র, অর্থমন্ত্রীর যে 5 গুণ ফি বৃদ্ধির ঘোষণা, তার বিরুদ্ধে আজকে আমাদের কর্মসূচি ছিল। পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। আমরা শান্তিপূর্ণভাবেই ইউজিসি পর্যন্ত গিয়ে আমরা স্মারকলিপি পেশ করে সেখান থেকে আসতাম। সুনির্দিষ্ট দুটো দাবি ছিল, এক, ইউজিসি যে 20 বছর কৌশলপত্র সেটা বাতিল করা, এবং অর্থমন্ত্রী যে 5 গুণ বেতন ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সেটা অবিলম্বে বাতিল করা। এদিকে 4 দাবিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আমাদের পড়াশোনার মান যদি উন্নয়ন করা হয়, আমাদের যারা ডিপ্লোমা চিকিৎসক তাদেরকে যদি ওই কমিউনিটি ক্লিনিকগুলোতে পদায়ন করা হয়, তাহলে এই যে আপামর যে 80% জনগণ যারা গ্রামে থাকে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। 73-78 সনে 5 ইয়ার্স প্ল্যানিং এর বঙ্গবন্ধু সুস্পষ্ট করে বলে গেছে যে এদের উচ্চশিক্ষা কি হবে, এদের পদমর্যাদা কি হবে, এরা ম্যাথ থেকে পাস করার পরে যে চাকরিতে যাবে সেই চাকরি থেকে এদের পদমর্যাদা কিভাবে বাড়বে। 41 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পঞ্চম বার্ষিকীর কোনো বাস্তবায়ন আমরা আমাদের এই ডিপার্টমেন্টে লক্ষ্য করি না। পুলিশ জানায় শাহবাগে বেশ কয়েকটি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক থাকায় ছাত্রদের সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। শাহবাগ থেকে একটু এগোলেই ভিআইপি রোডে কোনো ধরনের মিছিল মিটিং অ্যালাউ করা হয় না। তো যারা ভিআইপি রোডে অ্যাডভান্স হইতে চেয়েছে, শাহবাগ মোড়ে আসতেছে, আমরা তাদেরকে প্রথমে নিবৃত্ত করার চেষ্টা করছি, কথা শোনেনি, রেসপন্স করছি, যার প্রেক্ষিতে আমরা আমাদের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা শহীদ মিনারে আবারও অবস্থান ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে যেসব শিশু 34 সপ্তাহ আগে ও 1 কেজি 28 গ্রাম ওজনের নিচে জন্ম নিচ্ছে, সেসব শিশুর জন্য প্রয়োজন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা NICU। এছাড়া 5 বছরের কম বয়সী শিশুদের জটিল রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রয়োজন PICU। কিন্তু দেশে NICU ও PICUর সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। অন্যদিকে লো বার্থ ওয়েট শিশু ও 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার না কমানো গেলে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। যে কোনো শিশুর ফুসফুসের সারফেক্টেন্স তৈরি হতে প্রয়োজন 34 সপ্তাহ, কিন্তু এই শিশুটি মায়ের গর্ভে আসার 7 মাস অর্থাৎ 28 সপ্তাহ পরই 500 গ্রাম ওজন নিয়ে আসে পৃথিবীতে। তাই ফুসফুসের ক্রিয়া চলমান রাখতে এখন কৃত্রিমভাবে দেওয়া হচ্ছে লাইফ সাপোর্ট। এছাড়া খাওয়া দাওয়া আর পরিপাকতন্ত্র পুরোপুরি গঠন না হওয়ায় নির্দিষ্ট পরিমাণে টিউবে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি। ফলে কয়েকদিন আগে প্রথম চোখ খোলে সে। এভাবে গত 1.5 মাস ধরে এই NICUতে বড় হয়ে উঠছে শিশুটি। পৃথিবীতে এসে যে সার্ভাইভ করবে, এদের লাং বলেন, লাং ম্যাচুরিটি, হার্ট ম্যাচুরিটি, বা ওদের যে অন্ত্র যেটা দিয়ে খাওয়ার যে হজম হবে ওই জায়গাটাতে ম্যাচুরিটি, ওগুলা ওইভাবে ম্যাচুরিটি হয় না। ওদের ইভেন ইনফেকশন প্রোটেকশনের যে ইয়েটা সেটাও থাকে না। সাম্প্রতিক সময়ে গর্ভাবস্থায় জটিলতার কারণে স্বল্প ওজন ও নানা জটিলতা নিয়ে জন্ম নিচ্ছে অনেক শিশু। এসব শিশুর জন্য যে পরিমাণ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র প্রয়োজন তা খুবই অপ্রতুল। অন্যদিকে শিশুদের জটিল রোগ আরোগ্যে যেখানে PICU বা পেডিয়াট্রিক ICU প্রয়োজন, সেখানে বাংলাদেশে সরকারি পর্যায়ে কোনো PICU নেই। বেসরকারি পর্যায়ে আছে 2 থেকে 3টি। বাচ্চারা জন্মগ্রহণ করছে প্রায় অর্ধেকের বেশি গ্রামীণ গঞ্জে, যেখানে কোনো সেবা নেই। সেখানে একটা শিশু খুব অসুস্থ হয়ে গেলে তাকে আমরা যেখানে পরিচর্যার ব্যবস্থা আছে সেখানে আনতে হতো সে চলে যাচ্ছে, মেরে যাচ্ছে, বা এসেও সঙ্গে সঙ্গে সে জায়গা পাচ্ছে না। শিশুদের জন্য NICU সেবা বাড়ানোর ক্ষেত্রে পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ন্যাশন ওয়াইড প্ল্যান আছে NICUটা। 2022 সালের মধ্যে আমরা অল কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটিস সহ আমরা জেলা সদর হাসপাতালে অন্তপক্ষে 5টা থেকে 10টা করে বেড চালু করতে পারবো। প্রতি হাজারে বাংলাদেশে এখনো শিশু মৃত্যুর হার 20 থেকে 25 জন, যেখানে মধ্য আয়ের দেশে উন্নীত হতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে অন্তত 5-এর নিচে। তাই স্বাস্থ্য খাতের এই অংশটির উন্নয়নের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পথচারীদের ওপর প্রাইভেট কার উঠিয়ে দেয় এক নারী নিহত, আহত অন্তত 22। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় ক্ষমতাসীন
আওয়ামী লীগের 2 নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গত 1 মাসে মারা গেছেন 4 জন। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক। অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে 3 শতাধিক বসতঘর। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হলেও অভিযুক্ত 2 নেতা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 1 মাসে রাজনৈতিক সহিংসতায় নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে 3 শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সহস্রাধিক মানুষ। ক্ষমতার দ্বন্দ্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান শাহেদ এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল হকের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক গ্রামবাসী আহত হন। পাল্টাপাল্টি 12টি মামলায় গ্রেফতার আতঙ্কে রয়েছে 7 গ্রামের মানুষ। 2 চেয়ারম্যান দ্বন্দ্ব ঝগড়া হইতেছে। পুলিশ মনে করেন যদি ইচ্ছা করে তাহলে মনে শান্তিতে মনে করেন থাকতে পারবো। বাড়ি নাই, ঘর নাই, কোনো বলতে কোনো নাই, চোখের দান আনতারি না, অশান্তির কোনো অভাব না। আমরা কাপড় নাই কিনতাম, ভাত নাই খাইতাম। ক্ষয়ক্ষতিতে আমরা অনেক নিরীহ মানুষ যারা আছে তারা অনেক সমস্যাতে আছি। এখন আমরা এই যে শান্তি চাই। যার যার পথে ভাগ্য থাকে, কেউ পুলিশের ডরে, কেউ জায়গা বাড়ির ঘর ছাইড়া দিয়া এই পরিস্থিতি। তবে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। তারা ঢাকায় বা বিভিন্ন জায়গাতে অবস্থান করে, তারা এলাকায় আসেও না। এলাকার নিরীহ সাধারণ মানুষকে তারা প্রভাবিত করে এই ঘটনাগুলো ঘটায়। নিরীহ লোকগুলাই মারামারি করে, তারাই আহত হয়, তাদেরই বাড়িঘর ভাঙচুর হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বাট মূল যারা হোতা তারা ধরাছোঁয়ার বাইরে ঢাকাতে অবস্থান করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানান, অভিযুক্ত 2 নেতার দ্বন্দ্ব নিরসনে দলীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। যেহেতু একেবারেই আমাদের নিজস্ব দলীয় ভুক্ত সদস্য, তারা এখানে ফয়সালা করার জন্য, একটি শান্তিপূর্ণ সমাধান দেওয়ার জন্য, আবশ্যক অংশ করার জন্য আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে যাচ্ছি। অচিরেই আমরা এইভাবে একটা বাস্তব পদক্ষেপ নেব। বাঁশগাড়ি ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় চিকিৎসক সহ সংশ্লিষ্ট 9 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3 দিনের জ্বর নিয়ে বুধবার সকালে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া জাহিন। প্রথমে পরীক্ষা নিরীক্ষার পর তার ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। সেভাবেই চলে চিকিৎসা। পরে তার অবস্থার অবনতি হলে রাত 4টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানকার ডাক্তার জানান তার ক্যান্সার নয়, ডেঙ্গুই হয়েছে। বৃহস্পতিবার সকালে আইসিইউতেই মারা যায় জাহিন। খবর পেয়ে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাসপাতালে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালায় হাসপাতালে। একজন ডেঙ্গু জ্বরের রোগীকে ক্যান্সারের চিকিৎসা মারা হয়েছে। গতকালকের সকাল 7:30টায় সে সেন্ট্রাল হসপিটালে ভর্তি ছিল। ব্যাপারটা মেনে নিতে পারছি না। ভুল চিকিৎসার কারণে আজকে আমরা আমাদের একজন ফ্রেন্ডকে হারাইছি। আমরা এর কড়া বিচার চাই। ক্ষতিপূরণ দিতে হবে। সংশ্লিষ্ট যে ডাক্তার, অভিযুক্ত ডাক্তার, সেই ডাক্তারের তার সার্টিফিকেট বাতিল করতে হবে। সংশ্লিষ্ট নার্সদেরকে তাদেরকে শাস্তির ব্যবস্থা নিতে হবে, তাদেরও সার্টিফিকেট বাতিল করতে হবে, তাদেরকে হাসপাতাল থেকে বরখাস্ত করতে হবে। চিকিৎসকের অভিজ্ঞতার অভাবেই রোগীর মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটা অভিজ্ঞতা সেটার অভাব হয়েছে, একটা ওই টিপ করলে পরে আরো ভালো চিকিৎসা করে যে সেটার অভাব হয়েছে। আর ওই যখন দেখেছে প্লেটলেট কাউন্ট ডাউন, সে তখনই রক্তটা দিলে পরে ভালো হতো। এই ঘটনায় চিকিৎসক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত আফিয়া জাহিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মানুষ তীব্র পানি সংকটে ভুগছেন। এলাকার অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। নদী ও খাল শুকিয়ে যাওয়ায় সেচ পাম্পও অকেজো হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত কম ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শৈলকুপা উপজেলার অধিকাংশ ইউনিয়নে হস্তচালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। পানির অভাবে জনজীবন বিপর্যস্ত। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন কাজে পানির তীব্র সংকট। সেচ পাম্প দিয়ে পানি না ওঠায় ফসলি জমিতেও প্রয়োজনীয় সেচ দেয়া যাচ্ছে না। এই অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। টিউবওয়েলে কোনো পানি ওঠে না। গত বছর যা হোক একটু একটু করে উঠতো, এবার অদেই পানি উঠছে না। এই বছরে বোরিং এ পানি উঠছে না, অদেই উঠছে না। পানির খুবই সংকট। ওই থেকে ওঠে, থেকে ওঠে না। টিউবওয়েলে চাপ দিতে দিতে তবু পানি ওঠে না, অল্প অল্প
পটে। পাট মারা যাচ্ছে, পাটের কোনো পানি টানি দেওয়ার ক্ষমতা নেই, পাট মারা যাচ্ছে 5 বিঘে হই। পাট তো মার গেল, এখন যদি খালি পানিটা দিত তাহলে তো আমরা ধান টান নাগায় এত খেয়াটা বাঁচতে পারতাম। তবে জনপ্রকৌশল অধিদপ্তর পানি সংকট নিরসনে উপজেলায় গভীর নলকূপ বসানোর আশ্বাস দিয়েছে। তারা সিস্টেম নলকূপ, সেই নলকূপগুলো 50 ফিট গভীরতা থেকেও পানি উত্তোলন করা সম্ভব। বিভিন্ন প্রকল্প থেকেও আমরা বর্তমানে শৈলকুপা উপজেলার জন্য তারা সিস্টেম নলকূপ দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় 14টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে 10টি ইউনিয়ন সহ একটি পৌরসভায় প্রায় 20,000 নলকূপ দিয়ে পানি উঠছে না। সময় সংবাদ, ঝিনাইদহ। বিমার মেয়াদ শেষ হলেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। 12 বছর পর জমা টাকার দ্বিগুণ ফেরত দেওয়ার কথা থাকলেও তা মানছে না কর্তৃপক্ষ। গাইবান্ধায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। একসাথে কিছু টাকা পাওয়ার আশায় খেয়ে না খেয়ে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে বীমা করেছিলেন গ্রামের দরিদ্র মানুষ। মেয়াদ শেষ হওয়ার পর বছর পেরিয়ে গেলেও টাকা দেওয়ার নাম নেই। প্রায় প্রতিদিনই টাকার আশায় গাইবান্ধা জোন অফিসে এসে ফিরে যাচ্ছেন গ্রাহক ও কর্মীরা। প্রায় 2 বছর 3 বছর যাবত আমাদের ম্যাচিউরিটি হয়ে গেছে, এই ম্যাচিউরিটির টাকা আজ অবধি গ্রাহক পাচ্ছে না। উনি বলছে আসেন দেখা যাক কি করা যায়, অথচ বগুড়ায় গেলেও কোনো প্রকার আমাদেরকে টাকা পয়সা দেওয়ার বা চেক দেওয়ার কোনো সুযোগ দেয় না। তৃণমূল পর্যায়ে আমরা যারা মাঠে কাজ করতেছি আমরা অহরহ এই ভোগান্তির শিকার হচ্ছি। শুধু তাই নয়, মেয়াদ শেষে গ্রাহকদের জমাকৃত অর্থের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এখন আসল টাকা তুলতেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। অফিসে আসলে বললে ফান্ড নাই, টাকা নাই, এখন হবে না পরে, বিভিন্ন ভাবে হয়রানি করতেছে আমাদেরকে। আমরা বিভিন্ন জায়গায় কথা বলার পর এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এখানে আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, তারাও বিভিন্নভাবেই বগুড়া হেডকোয়ার্টারে যোগাযোগ রাখতেছে, তাদের কথাও শোনা হচ্ছে না। 12,000 1,200 টাকা লাভ, তারপরে আবার এই টাকাটা তুলতে গেলে ব্যাংকে এখন করতে হয় 1,000 টাকা। বীমা প্রতিষ্ঠানের জোনাল ব্যবস্থাপকের দাবি, অর্থ সংকটের জন্য এমন পরিস্থিতি হয়েছে। আর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তা বলছেন অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের টাকা দেয়া হবে। অর্থের একটু সমস্যার কারণে দীর্ঘ কয়েক মাস থেকে আমরা গ্রাহককে যথাসময়ে আমরা টাকা পে করতে পারতেছি না। ফান্ড ট্রান্সফারও হয়ে চলে আসছে, তো সেগুলো এখন চেকগুলো প্রসেস করে লিখতে যতটুকু সময় লাগে এভাবে প্রক্রিয়া হয়। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় 5,000 গ্রাহকের মধ্যে 3,000 গ্রাহকের মেয়াদ শেষ হওয়ায় কোম্পানিটির কাছে প্রায় 1 কোটি টাকা পাবেন বলে জানান তারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 ঘোষণা করা হয়েছে। এতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন যুগ্মভাবে শাকিব খান ও মাহফুজ আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ 2015 সালে যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে রিয়াজুল মাওলা রিজু পরিচালিত বাবজানের বায়োস্কোপ ও হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে মোর্শেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচির একদিন। একই সঙ্গে এ দুটি ছবির পরিচালক রিয়াজুল মাওলা রিজু এবং মোর্শেদুল ইসলাম শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে 71-এর গণহত্যা ও বধ্যভূমি নির্বাচিত হয়েছে। 2015 সালে 25টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়ক গায়িকা নির্বাচিত হয়েছেন সুবীর নন্দী, এসআই টুটুল ও প্রিয়াঙ্কা গোপ। দেশের বাইরের খবর। ব্রিটেনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আয়াস মিয়া। বুধবার টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলের সভায় নির্বাচিত মেয়র জন গিবস 2 পদের জন্য সাবিনা আক্তার এবং আয়াস মিয়ার নাম প্রস্তাব করেন। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। মেয়র গিবস নবনিযুক্ত স্পিকার সাবিনা আক্তারকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি প্রাইভেট কার পথচারীদের উপর উঠিয়ে দেয় এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 22 জন। নিউ ইয়র্ক পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট কারটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর তুলে দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গাড়িটির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, দুর্ঘটনা বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। দুর্ঘটনার পর সেখানে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় দুর্ঘটনাস্থলে আহতদের পড়ে থাকতে দেখা যায়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালের সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 15 দিনে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম। প্রভাব পড়বে সারা দেশেও। একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গ্রেফতারের দিকে নজর পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী। উন্নয়নের বাধা চিহ্নিত করে প্রকল্প না নেওয়ায় বাজেটের সুফল পান না নারীরা। ঠোক বরাদ্দের পরও যথাসময়ে অনুমোদন হয় না প্রকল্প, ফেরত যায় অর্থ। এবং ত্রিদেশীয় সিরিজে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। হারলেই বাংলাদেশকে নেমে যেতে হবে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে। এ ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।